হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি ক্লাস 6-এর রবীন্দ্রনাথ রচিত ধরাতল কবিতাটি নিয়ে। এই ধরাতল কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কেমন সনেট বা চতুর্দশপদী একটি কবিতা। দেখো কবিতাটির 14টা লাইন আছে। আর একটু আমি পরে আলোচনা করব এটা নিয়ে। এখন আমরা চলে আসছি লেখক পরিচিতির কাছে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা সকলেই জানি। তো রবীন্দ্রনাথের জন্ম কত সালে বলো? 1861, আর মৃত্যু 1941। তার জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কলকাতায়। ঠাকুরবাড়ি থেকেই তার প্রকাশিত হয়েছিল দুটি পত্রিকা, ভারতীয় ও বালক পত্রিকা। তারপর তার যে কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, নাটক, এগুলো সবই আমরা জানি। তো দেখো, কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, এগুলো তার শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। তার তিনি দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন। আর 1913 সালে সং অফারেন্সের গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। এছাড়াও দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই পাঠ্য ধরাতল এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কবিতাটা এবার শুরু করব। তো তোমরা আমার চ্যানেলে যারা এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে আমার আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো, তার জন্য। আর তোমরা আমার সঙ্গে থেকো। আমি কবিতাটা এবার শুরু করছি। কবিতাটি শুরু করি, চলো। প্রথমে কবিতাটা দেখে তোমরা পুরোটা, কবিতাটা কত লাইনের আছে দেখো, 2, 4, 6, 8, 10, 12, 14 লাইনের কবিতা। তোমরা আমার সঙ্গে থেকো, আমি কবিতাটা শুরু করছি। ছোট মানে দুটো, এখানে কথা, ছোট, গীত, আজি, মদন্ত নায়িকার মনে আনন্দ সাইগার আসে, এইগুলো নিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14টা লাইন আর এই 14টা ওয়ার্ড যেখানে থাকবে সেটাই হলো সনেট বা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য। তাহলে চৈতালি কাব্যগ্রন্থের সব কবিতাগুলোই কিন্তু রবীন্দ্রনাথের এই সনেট জাতীয় কবিতা। তাহলে চলো, এগুলোকে বলে সনেট কবিতা। তাহলে চলো এবার দেখি কি আছে কবিতাটিতে। প্রথমে কবিতাটার নাম হল দেখো ধরাতল। ধরা মানে কি? পৃথিবী। তল মানে পৃষ্ঠ। তাহলে পৃথিবী পৃষ্ঠতে কি হচ্ছে সেটাই রবীন্দ্রনাথ আমাদের এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। ছোট কথা, ছোট গীত, আজি মনে আসে, চোখে পড়ে যাহা কিছু, হেরি চারিপাশে। তাহলে এই দুটো লাইন দেখো, ছোট কথা। তাহলে আমাদের জীবনটা খুব ছোট ছোট আমরা কথা বলি। সেই ছোট কথার মধ্যে গানও থাকতে পারে, গীত মানে গান থাকতে পারে। সে কথাই আমার আজ মনে আসছে। চোখে পড়ে যা কিছু আমরা দেখছি। তার আগেই বলি, লেখক রবীন্দ্রনাথ এই ধরাতল কবিতাটিতে মন পবনের নৌকো নিজেই বয়ে চলেছেন। তোমরা একটা কল্পনা করো যে লেখক একটা নৌকোতে করে ধরাতল দিয়ে তিনি চলে যাচ্ছেন। দুই তীরে কি হচ্ছে সেগুলোই তিনি আজ আমাদের সঙ্গে বর্ণনা করবেন। তাহলে তিনি নৌকোতে নিজেই মাঝি হয়ে বসেছেন, নিজেই মাঝি হয়ে আজকে সব কিছু প্রত্যক্ষ করে দেখছেন দুই তীরে কি ঘটছে সেটা। তাই বলছেন লেখক যে ছোট কথা, আমাদের মনে যেগুলো কথা আসে সেগুলো অতি ছোট, সেগুলো গান হয়ে বেরিয়ে আসে। আজকে আমার সেগুলোই মনে পড়ছে, আমি নৌকোতে বসে সেগুলোই আমি ভাবছি। চোখে পড়ে যাহা কিছু, হেরি চারিপাশে। হেরি হয়কার রয়েছি, হেরি মানে দেখি। তাহলে আমরা যা চোখে দেখতে পাই, আর
যেগুলো অনুভব করতে পারি চোখে দেখে, সেগুলো চারপাশে ঘটছে। তাহলে আমরা যেতে যেতে রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখতে পাই, সেগুলো কিন্তু আমরা সেগুলো বেশিক্ষণ মনে রাখি না, কিন্তু যেটা দেখি ভালো করে সেখানে কি হচ্ছে প্রত্যক্ষ করি সেটাই আমাদের মনে থাকে। এই ঘটনার সঙ্গে একটা উদাহরণ দিই তোমাদের, যে তোমরা দেখো যে ট্রেনে যখন চড়েছো তোমরা, তখন কি হয়, ট্রেনটা আমাদের সামনের দিকে এগোচ্ছে আর গাছপালাগুলো মনে হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি যত এগোচ্ছি গাছগুলো পিছনের দিকে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়া, সেগুলো আমরা তাড়াতাড়ি দেখতে পাই না অত, কিন্তু যখন আমরা ট্রেনটা থামে তখন আশেপাশে সব কিছু দেখি, তখনই মনে হয় যে আমি চারপাশের কিছু ঘটনা সব কিছু ভালো করে আমি দেখলাম। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কূলে কূলে দেখা যায় শ্যামল ধরণী। আমি এই নৌকো করে চলে যাচ্ছি বাহিয়া তরণী, আমি নৌকা, তরণী মানে নৌকো, তরণী বেয়ে আমি নিজে নিজেই কি সুন্দর চলে যাচ্ছি, পাশ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছি। কূলে কূলে, কূল কি? নদীর দুই ধারে দুটো তীরকে বলে কূল। সেই কূলে নদীর পাড়ে আমি কি দেখতে পাচ্ছি? শ্যামল ধরণী। শ্যামল মানে সবুজ, ধরণী মানে পৃথিবী। তাহলে আমি নিজেই নিজের নৌকো বয়ে নিয়ে যাচ্ছি, আমি নিজেই মাঝি হয়ে গেছি, আর কূলে কূলে দুই পাড়ে আমি দেখতে পাচ্ছি সবুজ ধরণী, সবুজ পৃথিবী। তাহলে তো আমরা যদি নৌকো থেকে দুই পাশের গ্রামগুলি দেখি, হ্যাঁ, যে মধ্যে নদী আর দুই পাশে গ্রাম, কি দেখব? চারিদিকে সবুজ গাছপালা, সবুজ ধান গাছ, সবুজ ক্ষেত, সবুজ ধরণী, এই যে দেখছি, এগুলোই লেখক বোঝাতে চেয়েছেন। সবই পথে যায় যায় নিমিষে নিমিষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। সব কিছুই, সবাই যেমন এই পৃথিবীতে যা আসা যাওয়া নিত্য লেগেই আছে, এই যে যাই, তাহলে আমরা যদি একটা, তুমি মনে করো তুমি ক্লাস 6-এ পড়ছো, তাহলে তুমি যে বেঞ্চে বসো প্রত্যেক দিন ক্লাসে, সেই ক্লাসে প্রত্যেক দিন বসে আছো, এটা একটা মায়া পড়ে গেছে। তাহলে কিন্তু তোমার কিন্তু এটা সারা জীবনের জন্য নয়, এই ঘরটা তোমাকে ছেড়ে দিতে হবে। নেক্সট যারা আসবে 5-এ পড়ছে, তারা 6-এর ওই ঘরে বসবে, তোমার ওই ভালোবাসার বেঞ্চটাতে বসবে। তাহলে তুমি সেই তোমার ভালোবাসা, তোমার ঘরটা তোমাকে ছেড়ে চলে যেতে হবে নতুনের দিকে। এটাই পৃথিবীর নিয়ম। তাহলে প্রকৃতি আমাদের কি চাই? প্রকৃতি চাই নতুন নতুন। তাহলে তুমি যেখানে থাকবে সেখানে তুমি চিরদিন থাকতে পারবে না, যাই সেটা নিমিষে নিমিষে ঘটে যায়। তাহলে আমাকে সেখানে চলে যেতে হবে, আমাকে এগিয়ে চলে যেতে হবে। এই যে যাই, আর ক্ষণকাল, কিছুক্ষণ পরে আমি চেয়ে দেখি, সেটা ভালোবাসি। আমি যেখানে আছি সেটাকে আমি ভালোবেসে ফেলি। দেখো, যখন আমি ক্লাস 6-এ পড়ছি তাহলে 6কে ভালোবাসছি, যখন আমি ক্লাস 7-এ উঠে যাব সেটাকে ভালোবাসবো না? তা নয়, কিন্তু সেটাকেই কিছুক্ষণ পর সেটাকেই আমি ভালোবাসতে রাখবো। তাই বলছেন লেখক, এই যে যাই এটা আসছে, চলতে থাকবে, আর যেটাকে ধরে থাকবো সেটাকেই আমি ভালোবেসে ফেলি। তখন তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখ পানে চাই করুণ নয়নে। তাহলে আমি তীর থেকে দেখছি যে দুই ভাই বোন, সুখ দুঃখ, এই কথাটা দেখো, দুঃখ সুখ। তাহলে দুঃখের পরে দুঃখ চিরনিয়তই থাকে না, দুঃখ সবসময় থাকে না, দুঃখর পর আবার সুখ আসে, আবার সুখ সবসময় থাকে না, সে দুঃখ আসে। আবার রাত দিন, একটা উদাহরণ দিয়ে বোঝায় যে দিন আর রাত, আর রাত আর দিন। তাহলে সব সময়ই কিন্তু দিন থেকেই যায় না, দিনের পর রাত হয়, আবার রাত কালো অন্ধকার শেষ হয়ে শুভ একটা দিনের সূচনা করে। সেটাই মনে হয় সেই দিনটা আজকে আমি নতুন করে শুরু করব, নতুন করে সূর্য উঠলো নতুন করে। তাহলে সুখ দুঃখ কিন্তু চিরস্থায়ী নয়, তারা চিরস্থায়ী হতে পারে না। এই সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তাহলে তীর হতে দুই সুখ দুঃখকে লেখক এখানে দুই ভাই বোন বলেছেন, যে
এরা একে অপরের সমব্যথী। দুঃখ যেমন সুখের পরে আসে, সুখও দুঃখের পরে আসে। তাহলে এরা দুজন দুজনকে সমানভাবে ভালোবাসে, সমব্যথী একে অপরের সুখ দুঃখে। মোর মুখপানে চাই, এরা করুণ নয়নে একবারে অবাক নয়নে আমার চোখে আমার দিকে চেয়ে থাকে। লেখক বলছেন নয়নে মানে চোখে। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এই যে আমি নৌকোয় বয়ে চলেছি, দুই পাশে কি দেখছি, ধান ক্ষেত, সবুজ ধরণী দেখছি, সুখ দুঃখ ভাই বোনকে দেখছি। তাহলে আর কি দেখছি? ছায়াময় যে গ্রামগুলি, ছায়াময় গ্রামগুলি, সেই গ্রামগুলিতে বড় বড় গাছ আছে, সেই গাছে গ্রামে ঘর বাড়ি আছে, সেই ঘর বাড়িগুলোকে গাছে ছায়া দিচ্ছে, তাই ছায়াময় গ্রামগুলি দেখতে পাচ্ছি আমি। তীরে আছে, দুই নদীর দুই তীরে। মনে মনে আমি ভাবছি যে ওই গ্রামগুলিতে কত প্রেম আছে তাদের ঘিরে, গাছগুলির সঙ্গে, গ্রামের ঘর বাড়িগুলি, তারপর তাদের মানুষজন, এই যে তাদের মধ্যে একাকার হয়ে আছে। সেখানে হিন্দু মুসলমান সব শ্রেণীর মানুষ আছে, সেই গ্রামে সবাই বাস করে, গরিব ধনী সবাই বাস করছে। তাহলে তাদের মধ্যে যে একাত্ম হয়ে আছে, প্রেম হয়ে আছে, সেটা আমি মনে মনে ভাবছি। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরার পরাণে। আমি তারপর যেখানে যেখানে আমি চেয়ে দেখছি, কি দেখছি? উৎসুক নয়নে মানে ব্যগ্র নয়নে, ব্যগ্র চোখে দেখছি আমি। কি দেখছি? আমার পরাণ মানে আমার প্রাণ, আর ধরার প্রাণ, আর পৃথিবীর প্রাণ, সেটা একাকার হয়ে গেছে। আমার প্রাণ আর পৃথিবীর প্রাণ সেটা যেন একাকার হয়ে গেছে। ভালো মন্দ, দুঃখ সুখ, আলো অন্ধকার, আলো, মনে হয় এই সব নিয়ে এ ধরনই ভালো। তারপর লেখক লাস্ট লাইন যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট, দেখো, ভালো মন্দ। তাহলে ভালোর পরে, সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি ভালোর পরে মন্দ আসে। তোমার একটা কিছু ভালো কাজ হলো, তারপরেই কিন্তু খারাপ কাজ, আবার খারাপ কাজের পরেই কিন্তু সেটা ভালো কাজ আসে। তাই বলছেন লেখক ভালো মন্দ, আবার দুঃখ সুখ, সারা জীবনই সুখ থাকে না, সারা জীবনই দুঃখ থাকে না, এটা মিলেমিশে থাকে। তাই ভালো মন্দ যেমন আছে, সুখ দুঃখ যেমন আছে, আবার অন্ধকার আলো আছে। আমি আগে বললাম না, পুরো জীবনটা কিন্তু অন্ধকার থাকে না, তারপর একদিন আশার আলো একটা দেখা যায়, সেই আলোতে তোমাকে তোমার জীবনটা শুদ্ধ করে পরিপূর্ণ করে বেঁচে থাকতে হবে। তাই লেখক বলছেন ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো, যা কিছুই হোক না কেন, মনে হয় এই সব নিয়ে আমার এই ধরনই ভালো। এই সব কিছু আছে বলে আমার ধরনীটা এত সুন্দর, আমার পৃথিবীটা এত সুন্দর। লেখক তাই বলেছেন যে এই ধরাতল, এই পৃথিবী পৃষ্ঠতে কি হচ্ছে, সেটা কেমন করে হচ্ছে, তার ভালো মন্দ সুখ দুঃখ কেমন করে মিলেমিশে একাকার হয়েছে, সেটাই লেখক বোঝাতে চেয়েছেন। তাহলে আমাদের এই ধরাতল কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? যে সারা জীবনই সুখ থাকে না, চিরস্থায়ী সুখ দুঃখ নয়, আবার চিরস্থায়ী সুখ নয়, ভালো মন্দও ভালোও থাকবে, মন্দও থাকতে হবে। এই যে আমাদের নিয়ম, প্রকৃতির নিয়ম, ভালোও যেমন আমাদেরকে থাকতে হবে, মন্দও থাকতে হবে। তাহলে ভালোর পরে মন্দ আসে, সুখের পরে দুঃখ আসে। তাহলে এই যে পারস্পরিক সম্পর্ক, এগুলো নিয়েই আমাদের আজকের ধরাতল কবিতাটা। তো আজকে তোমাদের আমি ধরাতল কবিতাটি পড়ালাম, এটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটার লাইক ও শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্তই, আসি, টাটা।